আচ্ছা, ব্লাড ক্লটিং বা রক্ত জমাট বাঁধা। কিভাবে রক্ত জমাট বাঁধে? প্রথম কথা, আমাদের ব্লাড ভেসেলের মধ্যে যখন রক্তটা থাকে তখন এখানে কিন্তু রক্তটা জমাট বাঁধে না সচরাচর, স্বাভাবিকভাবে, জেনারেলি। যখন রক্ত জমাট বাঁধে তখন যে কোনো একটা ইনসিডেন্ট ঘটে, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, হ্যাঁ, এগুলোর সময় আমাদের রক্ত জমাট বেঁধে যায়, ফলে হার্ট অ্যাটাক হয়। আমরা জানি করোনারি আর্টারিতে যখন রক্তটা জমাট বাঁধে, ক্লট ঘটে। তো স্বাভাবিকভাবে রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না কেন? এই যে এখনই বললাম যে হ্যাপারিন থাকে, তাই হ্যাপারিন থাকে। হ্যাপারিনের উপস্থিতির জন্য, তাছাড়াও আরও কয়েকটা ফ্যাক্টর কাজ করে, যে ফ্যাক্টরগুলোর জন্য আমাদের এই রক্তনালীর মধ্যে যখন রক্তটা থাকে তখন স্বাভাবিকভাবে রক্তটা জমাট বাঁধে না। বাট যখন তুমি কোনো স্থানে কেটে যাও, দেখবা ওখান থেকে রক্ত পড়তেছে। কিন্তু এভাবে তো রক্ত পড়লে তো হবে না। রক্ত পড়লে এভাবে আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে একজন মানুষ শকে চলে যেতে পারে। সো এখন এই রক্ত বন্ধ করার জন্য আল্লাহ তাআলা আমাদের ব্লাড ক্লটিং নামক একটা সিস্টেম দিয়েছেন, যে পদ্ধতির মাধ্যমে আলটিমেটলি আমাদের রক্তটা জমাট বেঁধে এখান থেকে রক্ত যাতে না পড়ে সেই ব্যবস্থাটা দিয়েছেন। তো এটা কিভাবে হয়, এটাই হচ্ছে আমাদের এখানে মূলত বিষয়। তো এখানে শুরুতেই বলছে মানবদেহে রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না, কারণ বহিকার অন্তঃস্থ প্রাচীর থাকে মসৃণ। মসৃণ তো বুঝতেছ, খুবই মসৃণ থাকে। রক্তে হ্যাপারিন নামক এক ধরনের মিউকোপলিস্যাকারাইড বহন করে। দেহের কোথাও ক্ষত সৃষ্টি হলে, কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হলে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে সংক্রমণ প্রতিরোধে যে জটিল প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টি হয় তাকে আমরা রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে তাকে রক্ত জমাট বা তঞ্চন বলা হয়। তাহলে এটা বুঝতেছো তো? টোটাল 13টা ফ্যাক্টর এখানে আমরা কাজ করে। টোটাল 13টা ফ্যাক্টর আমাদের এই রক্ত তঞ্চন এই কাজ করে, তাকে আমরা ক্লটিং ফ্যাক্টর বলে থাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 4টা। দেখছো এগুলো কয়বার আসছে? ডেন্টাল 20, 21, 19, 20, 17, 18, 17, 18, 16, 17, মেডিকেল 18, 8, 9, কতবার যে আসছে এগুলো থেকে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 4টা, অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো 4টা, এগুলো পারতেই হবে। ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম 2+ আয়ন। টোটাল এই 4টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের 13টা নামই মুখস্থ রাখতে হবে। তো আমি একটা ছন্দ বলে দিচ্ছি, ছন্দের মতো তোমরা মনে রাখবা। ফুল ফরে, ফুল পরে, টুপ করে, ফুল ফরে টুপ করে, লও। এই 6 নাম্বারটা নাই, 6 নাম্বারটা হচ্ছে প্রকল্পিত, এই যে খেয়াল করিও, প্রকল্পিত। সো এটা আমরা ছন্দ ইউজ করবো না। তাহলে ফুল ফরে টুপ করে, লও সবাই এক করে, শার্ট পরে হও, শার্ট পরে হও ফুলবাবু। তাহলে কি বললাম? ফুল ফরে টুপ করে, লও সবাই এক করে, শার্ট পরে হও ফুলবাবু। এই ছন্দ দিয়ে তোমরা এটা পুরোটা মনে রাখতে পারবা। ফুল ফরে টুপ করে, লও সবাই এক করে, শার্ট পরে হও ফুলবাবু। তাহলে ফুল মানে হলো ফাইব্রিনোজেন, ফুল মানে কি? ফাইব্রিনোজেন। পরে মানে হলো প্রথম বিন, টুপ মানে হলো থ্রম্বোপ্লাস্টিন, ক মানে হলো ক্যালসিয়াম 2+ আয়ন। এই যে এই 4টা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতেই হবে। এরপরে 5 নম্বরে ল্যাবাইল ফ্যাক্টর। তোমাকে নামটা সময় রাখতে হবে, কোনটা কত নাম্বার ফ্যাক্টর। 5 নাম্বার ফ্যাক্টর কোনটা? ল্যাবাইল ফ্যাক্টর। ল্যাবাইল ফ্যাক্টর অপর নাম কি? প্রোঅ্যাক্সিলারিন। হ্যাঁ, আর 6 নাম্বারটা আমরা মনে রাখি না, এটা প্রকল্পিত। সবাই 7, তাহলে ল এর পরে সবাইটা 6-এ পড়ে নাই, 7-এ পড়ছে সবাই। তাহলে 7 নাম্বার কি? স্টেবল ফ্যাক্টর, সবাই দিয়ে স্টেবল ফ্যাক্টর। এক দিয়ে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এক। হ্যাঁ, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এক, 1 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 1। এরপরে হচ্ছে 9 নাম্বার হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, এবং 10 নাম্বার হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর। 11 নাম্বার হচ্ছে যে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন। যেগুলো নামের মধ্যে মিল আছে, ক দিয়ে ক্রিসমাস ফ্যাক্টর, শার্ট দিয়ে স্টুয়ার্ট ফ্যাক্টর, পরে দিয়ে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, হ দিয়ে হ্যাকম্যান ফ্যাক্টর, আর ফুলবাবু দিয়ে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর এফ বি, এফ এস এফ, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর ফুলবাবু দিয়ে মনে রাখবে এটা, ঠিক আছে? তাহলে ফুল ফরে টুপ করে, লও সবাই এক করে, শার্ট পরে হও ফুলবাবু। তাহলে ফাইব্রিনোজেন, প্রথম বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম 2+ আয়ন, ল্যাবাইল ফ্যাক্টর এক্স, স্টেবল ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, ক্রিসমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, হিমোফিলিক ফ্যাক্টর, এবার দিয়ে মনে রাখবা, ঠিক আছে? আর এখানে কিছু কথাবার্তা আছে, প্রথম বিনটা একটু মনে রাখিও। ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে সংযোগটিতে সংশ্লেষিত হয়। হ্যাঁ, তো থ্রম্বিনের মধ্যে এগুলো আমরা পড়বো কীভাবে মেকানিজমটা হচ্ছে। স্টুয়ার্ট ফ্যাক্টর এবার রক্ততঞ্চন ব্যাহত হয়, এগুলো একটু রিডিং দিও।
রক্ততঞ্চন পদ্ধতি কিভাবে হয়, মেকানিজমটা একটু আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, কিভাবে রক্ততঞ্চনটা ঘটে। তাহলে দেখো, মেকানিজম অফ ব্লাড ক্লটিং। দেহের শারীরবৃত্তীয় স্থিতিস্থাপকতার জন্য রক্তবাহিকায় রক্তরস, রক্তকণিকা ইত্যাদির নির্বিঘ্নে প্রবাহ অক্ষুণ্ণ রাখতে রক্তের জমাট বাঁধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষত নিরাময়ের দুই উদ্দেশ্যে যে কোনো প্রক্রিয়ায় রক্তপাত মন্থর এবং বন্ধন প্রক্রিয়াকে হেমোস্টেসিস বলা হয়। তাহলে হেমোস্টেসিস সংখ্যাটা একটু পড়িও। ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে রক্তপাত বন্ধের উদ্দেশ্য, রক্তপাত মন্থর মানে হলো দৃঢ় করা এবং বন্ধের প্রক্রিয়াকে কী বলা হয়? হেমোস্টেসিস বলা হয়। তাহলে আমাদের প্রথম মেকানিজমটাতে টোটাল আমরা 4টা স্টেপে ভাগ করি। একটা হচ্ছে যে 1, 2, 3, 4। খুব সহজ, জাস্ট একটু বুঝো। তোমাকে 4টা ফ্যাক্টরের নাম মুখস্থ রাখতে হবে। প্রথম 4টা: ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন। আমি পরিপাক অধ্যায়টা পড়ানোর সময় কিছু কথাবার্তা বলছিলাম, মনে আছে কিনা? যে কোনো শব্দের শেষে যদি নোজেন থাকে তার মানে এটা ইনঅ্যাক্টিভ বোঝায়। কোনো শব্দের শেষে যদি নোজেন থাকে, কেন বলেছিলাম? ওই যে ফাইব্রিনোজেন, প্যাপসিনোজেন হরমোনটা, এনজাইমটা নিঃসৃত হয় এবং এটা প্যাপসিনে পরিণত হয় পরে এই সেলের উপস্থিতিতে। সেমভাবে ফাইব্রিনোজেন, হ্যাঁ, এটা তোমার ফাইব্রিনে পরিণত হয়। এভাবে করে কয়েকটা শব্দ বলেছিলাম যে এই শব্দগুলোর শেষে যদি নোজেন থাকে তাহলে বোঝায় যে নিষ্ক্রিয়। তার মানে আমি আগে থেকেই বলে রাখছি এই ফাইব্রিনোজেন কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় আছে এখন। হ্যাঁ, এটাকে সক্রিয় করতে হবে। এটাও বলেছি যে প্রোরেনিন একটা হরমোনের নাম আসছিল আমরা যখন স্টমাকে খাদ্য পরিপাক পড়ছিলাম, পাকস্থলীতে খাদ্য পরিপাক পড়ার সময় আমাদের রেনিন নামক এই প্রোরেনিন এনজাইমটাও কি নিষ্ক্রিয়। নামের শেষে আগে কি আছে? প্রো আছে। তো এটা বললাম যে কোনো শব্দের শেষে আগে যদি প্রো থাকে তাহলে এটা নিষ্ক্রিয় বোঝায়। তাহলে প্রথমবিন নামের আগে প্রো আছে না, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় আছে। তাহলে এটাকে কী করতে হবে? সক্রিয় করতে হবে। তাহলে এটা বুঝে ফেলো যে ফাইব্রিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় আছে, সক্রিয় করতে হবে। কিভাবে করব এটা স্টেপের মধ্যে চলে আসবে। প্রথমবিন এটা নিষ্ক্রিয় অবস্থায় আছে, সক্রিয় করতে হবে। কিভাবে করব এটা স্টেপের মধ্যে চলে আসবে। এবং আর 2টা ফ্যাক্টর আছে, থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম 2+ আয়ন, এগুলো আমাদের এখানে মেইন কাজ করবে। তাহলে টোটাল 4টা ফ্যাক্টরের মধ্যে 4টা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা কি? প্রথম কথা, ব্লাড ক্লটিং তেমনি হবে না, তোমার বডিটা কাটতে হবে। এই যেখানে কেটে গেছে, খেয়াল করো, এই যেখানে কেটে গেছে, কেটে গিয়ে রোহিত রক্তকণিকা আরবিসিগুলো বেরিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে যে ব্লিডিং, মানে রক্ত পড়তেছে। তাহলে দেহের কোনো স্থানে কেটে গেলে বা বিনষ্ট হলে সে স্থানের টিস্যু থেকে রক্ত বেরিয়ে যখন বাতাসের সংস্পর্শে আসে তখন হ্যাপারিন নিষ্ক্রিয় হয়। প্রথম কথা, শুরুতেই বলেছিলাম রক্তের মধ্যে ব্যাসোফিল পড়ছি না, এখন কাউসারকে জিজ্ঞেস করলাম যে প্রশ্নটা পারে নাই। ব্যাসোফিল থেকে হ্যাপারিন নিঃসৃত হয়। এই হ্যাপারিনের কাজ কী ছিল? হ্যাপারিনের কাজ ছিল যেখানে যাতে রক্ত জমাট হতে না পারে সেটাকে বাধা দেয়া। এই যে আমাদের ব্লাডের মধ্যে কি যখন স্বাভাবিকভাবে ব্লাড চলতেছে রক্তনালীর মধ্যে, এখানে কি রক্ত জমাট বাঁধে না? তাহলে কে যে বাধা দেয়? ওই যে হ্যাপারিন। তাহলে তুমি যখন এই স্থানে রক্তটা জমাট বাঁধাবা তাহলে এই স্থানে যে হ্যাপারিনগুলো আছে এগুলোকে নিষ্ক্রিয় করে ফেলতে হবে না? কারণ এ যদি নিষ্ক্রিয় না হয় তাহলে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে এ বিঘ্ন করবে, তাই না? তাহলে বাতাসের সংস্পর্শে এসে তাকে হ্যাপারিন নিষ্ক্রিয় হয়। শুরুতে হ্যাপারিনকে নিষ্ক্রিয় করে ফেলতে হবে। দেন কি হয়? থ্রম্বোসাইট মানে হলো অনুচক্রিকা বিদীর্ণ হয়। তাহলে অনুচক্রিকা যেগুলো আছে, এই যেখানে অনুচক্রিকা দেখাচ্ছে, এই যে সবুজ, এই অনুচক্রিকাগুলো বিদীর্ণ হবে, মানে ফেটে যাবে। অনুচক্রিকাগুলো কি হবে? ফেটে যাবে। তা থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক এক প্রকার এনজাইম রক্তরসে চলে আসে এবং এই অনুচক্রিকা যদি ফেটে যায় ওখান থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক এক প্রকার আমাদের এনজাইম বাইরে চলে আসবে। থ্রম্বোপ্লাস্টিন একটু আগে পড়ছিলাম, থ্রম্বোপ্লাস্টিন বাইরে বেরিয়ে আসবে। তাহলে বুঝো, শুরুতেই কোনো স্থান কেটে গেল, কেটে যাওয়ার সাথে সাথে ওখান থেকে রক্ত যখন বেরিয়ে যেতে থাকবে, শুরুতে আমাদের এখানের মধ্যে যে হ্যাপারিনগুলো আছে হ্যাপারিনটা নিষ্ক্রিয় হয়ে যাবে। দেন এখানের মধ্যে যে অনুচক্রিকাগুলো আছে অনুচক্রিকাগুলো ফেটে যাবে, মানে হলো বিদীর্ণ হবে। বিদীর্ণ হয়ে এখান থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক এক প্রকার এনজাইম নিঃসৃত হবে যেটা রক্তরসে আসবে। এরপর কি হবে? এই থ্রম্বোপ্লাস্টিনের কাজ হলো থ্রম্বোপ্লাস্টিন রক্তরসের ক্যালসিয়াম আয়ন এবং ফ্যাক্টর 8, 7, 8, 9, 10 এর সহায়তায় রক্তরসের নিষ্ক্রিয় প্রথমবিনকে, আমি শুরুতেই বলেছি যে নামের আগে যদি প্রো থাকে তাহলে সেটা নিষ্ক্রিয় বোঝায়। তাহলে প্রথমবিন হলো একটা নিষ্ক্রিয় এনজাইম। এই প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করতে হবে।
কে করবে? এই যে উপরে যেগুলো লাইন আছে এগুলো করবে। থ্রম্বোপ্লাস্টিন রক্তরসের ক্যালসিয়াম আয়ন ফ্যাক্টর, ক্যালসিয়াম আয়ন এবং আমরা যে বাকি ফ্যাক্টরগুলো পড়েছি 7, 8, 9, 10 এই যে উপরে পড়লাম, এই ফ্যাক্টরগুলোর উপস্থিতিতে এবং এই থ্রম্বোপ্লাস্টিন রক্তরসের যে ক্যালসিয়াম আছে এই ক্যালসিয়ামের উপস্থিতিতে তাহলে কয়েকটা বিষয় চলে আসতেছে। থ্রম্বোপ্লাস্টিন নিজে কাজ করবে, থ্রম্বোপ্লাস্টিন আবার ক্যালসিয়াম আয়নের সহায়তা নেবে, দেন আর এছাড়া আরও কে সহায়তা করবে, 8, 9, 7, 8, 9, 10 এই ফ্যাক্টরগুলোর উপস্থিতিতে কী হবে আলটিমেটলি এই সব কিছুর উপস্থিতিতে রক্তের রসের মধ্যে যে প্রথম বিনটা আছে এই প্রথম বিনটা সক্রিয় থ্রম্বিনে পরিণত হবে। ওকে, তাহলে শুরুতে কি হলো, শুরুতে আমাদের এখানে অনুচ্ছক রেখা ভেঙে থ্রম্বোপ্লাস্টিন আসলো। এই থ্রম্বোপ্লাস্টিনটা কী করলো, রক্তরসের মধ্যে ক্যালসিয়াম তারপরে এই যে ফ্যাক্টরগুলো আছে এগুলো সবাইকে নিয়ে এসে প্রথম বিন যেটা আছে, আমরা জানি প্রথম বিন তো কাজ করতে পারবে না, এই প্রথম বিন নিষ্ক্রিয় অবস্থা আছে, এই প্রথম বিনকে সে সক্রিয় থ্রম্বিনে পরিণত করলো। আচ্ছা, এরপর এখন থ্রম্বিন অবধি আসছি। এখন এই থ্রম্বিন কী করবে, আমি আগেই বলেছিলাম ফাইব্রিনোজেন, কোনো শব্দের শেষে যদি নুজেন থাকে তাহলে সে সঠিকভাবে কাজ করতে পারে না। তাহলে এই থ্রম্বিন কী করবে, এখন এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করবে, ফাইব্রিন মনোমারে পরিণত করবে, কারণ এই নুজেন শব্দটা বাদ যাবে এখন, তাহলে তখন অ্যাক্টিভ ফর্মে নিয়ে আসবে আর কি। তাহলে এই থ্রম্বিন কী করবে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমারে পরিণত করবে। দেন মনোমার মানে কি, এগুলো অনেকগুলো ছোটো ছোটো একসাথে যুক্ত হতে থাকবে, এই মনোমারগুলো একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা জোড়া লাগতে থাকে এবং পলিমার গঠন করে। কি গঠন করে, ফাইব্রিন পলিমার গঠন করে। ফাইব্রিন পলিমারটা একটা জালকের মতো, মানে জালের মতো, এই যে ফাইব্রিন পলিমারটা একটা এরকম জালের মতো, এখানে চিত্র দেওয়া আছে। ফাইব্রিন পলিমারটা একটা কিসের মতো, জালের মতো গঠন করে। একে রক্ত জমাট বাঁধার কঙ্কাল বা কাঠামো বলা হয় এবং এই জালের মধ্যে আলটিমেটলি আরবিসিগুলো এসে আটকে যায়, ফলে রক্তটা জমাট বেঁধে যায়। তো ফাইব্রিন জালকের মধ্যে রক্ত নির্গত হওয়ার সময় লোহিত কণিকা, শ্বেতারক্ত কণিকা, রক্তের তরল অংশ এবং অন্যান্য লোহিত কণিকা আটকে যায়, ফলে অন্যান্য উপাদান আটকে যায়, ফলে রক্ত জমাট বাঁধে আর রক্তকরণ হয় না। লোহিত কণিকা আটকে যাওয়ার জমাটটি লালচে দেখায়, যেহেতু এখানে আমাদের লোহিত কণিকা অনেক বেশি আটকে যাচ্ছে এই জন্য জমাটটি কেমন দেখায়, লালচে দেখায়। তাহলে আবারও বলি, শুরুতে ঘটনা কী করতেছিল, শুরুতে হচ্ছে এখানে আমাদের এখানে কিছু একটা অংশ কেটে যাচ্ছিল, কেটে যাওয়ার পরে এখান থেকে আমাদের ব্লিডিং হওয়া শুরু হয়েছে, রক্ত বের করা শুরু হয়েছে। রক্ত বের হওয়ার পরে এখানে কী হবে, আমাদের এখানে শুরুতে এখানে যে হ্যাপারিনটা আছে হ্যাপারিনটা নিষ্ক্রিয় হয়ে যাবে, কারণ হ্যাপারিনের উপস্থিতিতে রক্তটা জমাট বাঁধতে পারবে না। তাহলে হ্যাপারিনটা নিষ্ক্রিয় হওয়ার পরে এখানে যে অনুচ্ছক রেখাগুলো আছে অনুচ্ছক রেখা থেকে থ্রম্বোপ্লাস্টিন নিশ্চিত হলো, কেউ থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন কী করলো পরে, এই যে থ্রম্বোপ্লাস্টিন নিশ্চিত হলো, এই থ্রম্বোপ্লাস্টিনটা রক্তের ক্যালসিয়াম তারপর ফ্যাক্টর 8, 7, 8, 9, 10 উপস্থিতিতে নিষ্ক্রিয় প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করলো। তাহলে এটাই হচ্ছে মেন কাজ মূলত। তাহলে শুরুতে অনুচ্ছক রেখা ফেটে গিয়ে থ্রম্বোপ্লাস্টিনে পরিণত করলো, থ্রম্বোপ্লাস্টিনটা আমাদের ক্যালসিয়াম আয়নের সহায়তা এবং 7, 8, 9 উপস্থিতিতে সহায়তায় নিষ্ক্রিয় প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করলো। এই থ্রম্বিন কী করলো, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করলো, এই ফাইব্রিন অনেকগুলো একসাথে হয়ে ফাইব্রিন পলিমার গঠন করলো, ওই পলিমারে রক্তগুলো আটকে গেলো, আলটিমেটলি রক্ত জমাট বেঁধে গেলো। এটাই হচ্ছে মেন কাজ। ওকে, এখানে আছে শুরুতেই বিনষ্ট অনুচ্চক্রিকা টিস্যুজাত উপাদান, রক্তরসের তন্তু সহায়ক উপাদান থ্রম্বোপ্লাস্টিন আসবে, মানে অনুচ্চক্রিকা থেকে কি আসবে, থ্রম্বোপ্লাস্টিন আসছে শুরুতেই। হ্যাপারিন নিষ্ক্রিয় হবে, নিষ্ক্রিয় হওয়ার পরে থ্রম্বোপ্লাস্টিন আসবে। এই থ্রম্বোপ্লাস্টিনটা কী হবে, এই থ্রম্বোপ্লাস্টিনটা কিসের সহায়তায়, এই যে ক্যালসিয়াম 2+ হেল্প করবে, এখানে ফ্যাক্টর 7, ফ্যাক্টর 7, 8, 9, 10 হেল্প করবে, এসব কিছু সহায়তায় এই থ্রম্বোপ্লাস্টিনটা প্রথম বিন মানে যেটা নিষ্ক্রিয় অবস্থায় আছে এটাকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করবে। এই সক্রিয় থ্রম্বিনটা আবার কী করবে, এই সক্রিয় থ্রম্বিনটা আবার কাজ করবে কোথায়, ফাইব্রিনোজেনের জায়গায়। এই ফাইব্রিনোজেনকে এই সক্রিয় থ্রম্বিন ফাইব্রিন মনোমারে পরিণত করবে। এই ফাইব্রিন মনোমার অসংখ্য পরস্পরের সাথে সংযোজন হয়ে যুক্ত হয়ে ফাইব্রিন পলিমার গঠন করবে এবং ফাইব্রিন পলিমার আলটিমেটলি আমাদের রক্তকণিকা অবরুদ্ধ হয়, রক্ত তঞ্চন বা পিণ্ড তৈরি হয়, তঞ্চন পিণ্ড তৈরি হয়। বোঝা গেছে কিনা বলো? আহিমা, বুঝে গেছে কিনা? স্যার আরেকবার বলেন। কাউসার, বুঝছো কিনা? জি ভাইয়া, বুঝছি না। হুম, বুঝছি ভাইয়া। সৌরভ বুঝছো? বুঝছি স্যার মোটামুটি। মোটামুটি কেন, শুরুতেই কি, সবগুলো বুঝছি শুরুতে না রে। এখানে আমাদের এখানে রক্ত যখন পড়া শুরু হবে, ব্লিডিং যখন হতে শুরু হবে, তখন এখানে যে হ্যাপারিনটা আছে হ্যাপারিন নিষ্ক্রিয় হয়ে যাবে
এক কথা এখানে যে হেপারিন আছে, হেপারিনটা কী হবে? নিষ্ক্রিয় হবে। কারণ হেপারিন যদি সক্রিয় থাকে, কারণ এখানে রক্ত জমাট বাঁধতে পারবে না, হেপারিনটা নিষ্ক্রিয় হবে। হেপারিন নিষ্ক্রিয় হওয়ার পরে এখানে আমাদের এই যে টিস্যু থেকে তোমার এই যে অনুচক্রিকা থেকে, আলটিমেটলি অনুচক্রিকা বলবা, অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন আসবে। থ্রম্বোপ্লাস্টিন, এই থ্রম্বোপ্লাস্টিনটা কী করবে? থ্রম্বোপ্লাস্টিনটা এই সক্রিয় প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করবে। থ্রম্বোপ্লাস্টিনটা সক্রিয় প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করবে। পরে এই থ্রম্বিনটা, কারণ আমরা বলছি নামের আগে যদি পুরো থাকে এটা নিষ্ক্রিয় বোঝায়, তাহলে নিষ্ক্রিয় থেকে সক্রিয় হইতে হবে না কাজ করার জন্য, তো থ্রম্বিনে পরিণত হলো। এখন এই থ্রম্বিনটা আবার কী করবে? ফাইব্রিনোজেনকে আবার ফাইব্রিনে পরিণত করবে। আমি বলেছি নামের শেষে নোজেন থাকা মানে সেটা নিষ্ক্রিয়, তাহলে এটাকে সক্রিয় করতে হবে। তাহলে এই থ্রম্বিনটা কী করলো? ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করলো। এই ফাইব্রিন অসংখ্য পরস্পরের সাথে যুক্ত হয়ে ফাইব্রিন জালক গঠন করলো, ফাইব্রিন পলিমার গঠন করলো, আলটিমেটলি এখানে রক্ত আটকে গেল। এটি তাহলে শুরুতে একদম যদি উপরে কিছু মুখস্থ না থাকে, শব্দ কয়েকটা বলতে পারলেই হবে, এগুলো একটু সুন্দর মতো লিখতে পারলেই হবে। শুরুতে অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন আসলো। এই থ্রম্বোপ্লাস্টিন আমাদের নিষ্ক্রিয় যে প্রথম বিনটা আছে, এই নিষ্ক্রিয় প্রথম বিন থেকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে, মানে পুরো শব্দটা বাদ দিবা, তাহলে থ্রম্বিনে পরিণত হলো। এই থ্রম্বিনটা ফাইব্রিনোজেনকে, যেহেতু নোজেন আছে তার মানে নিষ্ক্রিয়, সক্রিয় করতে হবে। এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমারে পরিণত করলো। এই ফাইব্রিন মনোমারটা পরস্পরের সাথে যুক্ত হয়ে ফাইব্রিন পলিমার গঠন করলো এবং ওখানে রক্ত আটকে গেল। এটাই হচ্ছে রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং। ওকে, বোঝা গেছে কি নাহিমা? জি। এরপরে রক্ত জমাট বাঁধা শেষ হলে জমাট থেকে যে হলুদ তরল বেরিয়ে আসে তা হলো সিরাম। তাহলে রক্ত জমাট বাঁধা শেষ হলে অনেক সময় দেখবা যে আমরা পুজের মতো কিছু অংশ দেখতে পাই, এগুলো হচ্ছে সিরাম। সিরামের উপাদান রক্তরসের মতোই, তবে এতে ফাইব্রিনোজেন, প্রথম বিন, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8 ইত্যাদি থাকে না, কারণ এগুলোতে অলরেডি ইউজড হয়ে গেছে এখানে, কারণ সেগুলো রক্ততঞ্চনে ব্যবহৃত হয়েছে। আর সিরামে স্যারোটোনিন বেশি থাকে, কারণ অনুচ্চক্রিকাতে স্যারোটোনিন থাকে। অনুচ্চক্রিকা ভেঙে যাওয়ায় স্যারোটোনিন সিরামে চলে আসে এবং ফাইব্রিন জমাট সাময়িক, মানে এটা বেশিক্ষণ থাকবে না, এটা অল্প করে আবার হয়ে যাবে, ভেঙে যাবে। রক্তবাহিকার পুনর্গঠন শুরু হয়, মানে তুমি যেখানে কেটে গেছো, এই যে এখানে ব্লাড ভেসেল যেখানে কেটে গেছে, এগুলো এখন ঠিক হবে না, এগুলো এখন জোড়া লাগবে একটু পরে। তো জোড়া লাগা শুরু হলে এটা অটোমেটিক্যালি ভেঙে যাবে। এখানে প্লাজমিন নামক একটা এনজাইম আসবে, এনজাইমে সেটা ভেঙে দিবে। রক্তবাহিকার পুনর্গঠন শুরু হলে, মানে যদি এগুলো আবার রিইউনিয়ন শুরু করে, নতুন টিস্যুকুর সৃষ্টির জন্য প্লাজমিন এনজাইম ফাইব্রিন জালকে ধ্বংস করে দিবে। তখন প্লাজমিন নামক এনজাইম আসবে, ফাইব্রিন জালকে ধ্বংস করে দিবে। গেল। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে এখান থেকে। আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে, একটা হচ্ছে রক্ততঞ্চনকাল, একটা হচ্ছে আরেকটা কই, আচ্ছা তোমাদের একটা বিষয় দেওয়া আছে এখানে, একটা হচ্ছে রক্ততঞ্চনকাল। রক্ততঞ্চনকাল মানে এই যে একটা রক্তক্ষরণকাল, এটা এখানে লিখে দিয়েছে 1 থেকে 4 মিনিট। এটা মেডিকেল আসছে তো এই জন্য আমি খুঁজতেছিলাম, কিন্তু এখানে দেয় নেই, নাকি দেয় নেই। রক্ততঞ্চনকাল, দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে তাকে রক্ততঞ্চনকাল বলা হয়। তাহলে এখানে দেহ থেকে রক্ত জমাট, দেহ থেকে যখন রক্ত বাইরে বেরোয় তখন এখানে রক্ত জমাট বাঁধতে একটা সময় লাগবে না, এটা হচ্ছে রক্ততঞ্চনকাল। স্বাভাবিক মানুষের কত? 4 থেকে 5 মিনিট। যদি স্বাভাবিক মানুষের যে 4 থেকে 5 মিনিটের চাইতে বেশি সময় লাগে কারো, তাহলে বুঝতে হবে ওখানে রক্ততঞ্চনের ফ্যাক্টর বা সামথিং কোনো কিছুর অনুপস্থিতি আছে। কী হতে পারে তখন? রক্ততঞ্চন ফ্যাক্টরের অনুপস্থিতিতে কিংবা স্বল্পমাত্রার উপস্থিতির কারণে রক্ততঞ্চন প্রক্রিয়া ব্যাহত হয়। যেমন 8 এবং 9 নম্বর ফ্যাক্টর ত্রুটির জন্য থ্রম্বোপ্লাস্টিন অকার্যকর হয়। মানে আমরা এখানে দেখেছি না, এই 8 নাম্বার এবং 9 নাম্বার, এই যে উপরে কই, এই যে এখানে 8 নাম্বার এবং 9 নাম্বার এগুলোর জন্য কী হচ্ছিল? আলটিমেটলি প্রথম বিনটা থ্রম্বিনে পরিণত হচ্ছিল না। তো যদি এখানে 8 নাম্বার ফ্যাক্টরটা না থাকে, তাহলে প্রথম বিন থ্রম্বিনে পরিণত হতে অসুবিধা হবে, আলটিমেটলি রক্ততঞ্চন সম্পন্ন হবে না। থ্রম্বিনে যদি না হয়, ফাইব্রিন মনোমার আসবে না, ফাইব্রিন মনোমার আসলে ফাইব্রিন পলিমার আসবে না, পলিমার না আসলে আলটিমেটলি রক্ততঞ্চন হবে না। তো এই 8 নাম্বার ফ্যাক্টর অভাবে, সেমভাবে 9 নাম্বার ফ্যাক্টর অভাবে আমাদের যে ইয়াটা হয় ওটাকে আমরা হিমোফিলিয়া বলে থাকি, হিমোফিলিয়া, ঠিক আছে। ফলে কোনো ছোটো ক্ষত থেকে রক্ত প্রচুরকরণ হয়, মানে খুবই ছোটো একটা ক্ষত হয়েছে কিন্তু রক্ত পড়তেই থাকে। তো এটাকে আমরা হিমোফিলিয়া নামক একটা রোগ বলে থাকি, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। তো মহারানী ভিক্টোরিয়ার এই রোগ ছিল এবং তার মাধ্যমে রাজ পরিবারের রোগটা ছড়িয়ে পড়ে। যেহেতু বললাম এটা জেনেটিক ডিসঅর্ডার, মহারানীর ভিক্টোরিয়ার মধ্যে এটা ছিল এবং তার মাধ্যমে এটা রাজ পরিবারে ছড়িয়ে পড়েছিল।
সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা হিমোফিলিয়া দুইটা টাইপ পড়বো, একটা হচ্ছে হিমোফিলিয়া এ, একটা হচ্ছে হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এতে 8 নাম্বার ক্লটিং ফ্যাক্টরের অভাব থাকে, হিমোফিলিয়া বিতে 9 নাম্বার ক্লটিং ফ্যাক্টরের অভাব থাকে। হিমোফিলিয়ার বি এর অপর নাম হচ্ছে ক্রিসমাস হিমোফিলিয়া, কারণ 9 নাম্বার ফ্যাক্টরের অপর নাম ক্রিসমাস ফ্যাক্টর। এই যে 9 নাম্বার ফ্যাক্টরের অপর নাম কি? ক্রিসমাস ফ্যাক্টর। ওকে, রক্ত তঞ্চনের তাৎপর্য কেন? আমাদের রক্ত তঞ্চনে গুরুত্বপূর্ণ। দেহের কোনো অংশ রক্তবাহিকা কেটে গেলে সেখান থেকে রক্তপাত হতে থাকে এবং সংবহনতন্ত্রে রক্তের আয়তন কমে যায়। রক্ত প্রাণী দেহে খাদ্যবস্তু সরবরাহ, গ্যাসীয় বস্তুর পরিবহন, রেচন বস্তুর অপসারণ, হরমোন পরিবহন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে। তাই দেহে রক্তের পরিমাণ কমে গেলে নানা রকম শারীরবৃত্তীয় সমস্যা দেখা দেয়, এমনকি প্রাণীর মৃত্যু হতে পারে। তাহলে যে এটা বুঝতেছো তো, আমাদের দেহে রক্তই আছে 5 থেকে 6 লিটার, দেহের 8%। তাহলে এখানে যদি রক্ত একটা নির্দিষ্ট পরিমাণ থেকে কমে আসে, আলটিমেটলি হাইপোভলিমিক শকে, হিমোলাইটিক শকে মানে মানুষ মারা যেতে পারে। তাহলে রক্তনালীর ভিতরে রক্ত তঞ্চন হয় না কেন? এই যে বললাম এখানে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। হোয়াট ইজ এ মিন বাই অ্যান্টিকোয়াগুলেন্ট? কোয়াগুলেন্ট মানে হলো যেটা রক্ত জমাট বাঁধায়। কোয়াগুলেন্ট মানে কি? যেটা রক্ত জমাট বাঁধায়। অ্যান্টি মানে কি? যেটা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। অ্যান্টি মানে কি? বিপরীত। তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট পদার্থের একটা নাম হলো হ্যাপারিন। ঠিক আছে, হ্যাপারিন হলো একটা অ্যান্টিকোয়াগুলেন্ট জাতীয় পদার্থ। তাহলে রক্তে হ্যাপারিন নামক রক্ত তঞ্চন নিরোধক পদার্থ বা অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, এর জন্য রক্ত জমাট বাঁধতে পারে না। আরও কিছু ফ্যাক্টর আছে, এগুলো পড়ে নিবা, এগুলো একদম সহজ। মানে রক্তের গতি বেশি থাকে বেদে রক্ত সঞ্চালনে সহায়ক নয়। মানে এখানে রক্ত যাইতে আছে, তাহলে এখানে রক্ত জমাট বাঁধবে কেমনে? এখানে তো রক্ত স্থির না, রক্ত যখন ফ্লোতে থাকে জমাট বাঁধার কোনো ইয়ে থাকে না এই জন্য। তাছাড়া অন্তর্ঘাত মসৃণ হওয়াতে রক্ত জমাট বাঁধে না, ইত্যাদি কারণ আছে। প্লাজমা এবং সিরামের পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, এটা খ নাম্বারে আসে। প্লাজমা সিরাম, প্লাজমার মধ্যে আমরা জলীয় অংশকে প্লাজমা বলি রক্তের, আর সিরাম মানে কি? যে পিণ্ড থেকে রক্ত তঞ্চন, পিণ্ড থেকে যেটা আসছে। আর বিভিন্ন প্রকার রক্তকণিকা থাকে, এখানে রক্তকণিকা থাকে না, এখানে ফাইব্রিনোজেন থাকে না, রক্ত তঞ্চন ধর্ম উপস্থিত। সিরাম কিন্তু রক্ত জমাট বাঁধতে পারে না, কারণ ইতিমধ্যে রক্ত জমাট বাঁধার পরেই তো এটা ফিরে এখান থেকে আসছে। সেরোটোনিন কম থাকে, সেরোটোনিন বেশি থাকে। ওকে, এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লসিকা বা লিম্ফ। তাহলে এই লিম্ফ বা লসিকা বিষয়টা কি একটু বুঝতে হবে। এটা এখানে বলা আছে, তোমরা বুঝতে পারলে ভালো, আমি একটু বলি, দেখো বুঝো কিনা। এটা হচ্ছে আমাদের ধমনী। কি? ধমনী। এটা হচ্ছে যে শিরা। আমরা জানি ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ধমনী এবং শিরার মাঝখানে কৈশিক জালিকা থাকে, ক্যাপিলারির মাধ্যমে আলটিমেটলি কী হয়? ক্যাপিলারির মাধ্যমে আমাদের প্রত্যেকটা কোষে সাপ্লাই হয়। আর এখানে আশেপাশে কোষ আছে। এই কোষে ক্যাপিলারির মাধ্যমে আলটিমেটলি এই ক্যাপিলারির মাধ্যমে এখানে অক্সিজেন ঢুকবে, কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যাবে। তাহলে এদিক থেকে আলটিমেটলি ধমনী থেকে অক্সিজেন গেলে এদিকে কার্বন ডাইঅক্সাইডে ফেরত যাবে, এদিকে কার্বন ডাইঅক্সাইডে ফেরত যাবে, গ্যাস অক্সিজেন রক্তটা বাইরের দিকে, রক্তটা কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেরত আসবে। কীভাবে? এই যে মূলত এখানে কোষিক জালিকার মাধ্যমে আমাদের অক্সিজেনটা কোষে ঢুকছে এবং কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বেরিয়ে গেছে। ঠিক আছে, খুবই সিম্পল বিষয় যে কোষে অক্সিজেন সাপ্লাই দিল, কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে নিল, বা বর্জ্যপদার্থ যেগুলো আছে এগুলো এখানে আমাদের মূলত দিল। তাহলে এই যে এখানে একটা ঘটনা ঘটতেছে, এই যে আমাদের যখন কৈশিক জালিকা থেকে যখন আমাদের এখানে অক্সিজেনটা কোষে আসে, তখন কি হয়? এখানে কৈশিক জালিকা, এখানে কোষ। এই যে কৈশিক জালিকা থেকে যখন রক্ত এখানে আসে, প্রত্যেকটা কোষে আসে, তখন 10% পরিমাণ রক্তরস, 10% পরিমাণ রক্তরস, এই যে এখানে যে ইন্টারস্টিশিয়াল স্পেস আছে, একটা কোষ আরেকটা কোষ, দুইটা কোষের মধ্যবর্তী ব্যবধানকে আমরা ইন্টারস্টিশিয়াল স্পেস বলে থাকি। ঠিক আছে, এই ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে পড়ে থাকে বা জমা থাকে, মানে এখানে জাস্ট এগুলা পড়ে যায় আর কি, এদিক থেকে এদিকে আসার সময়
তখন এই ইন্টারস্টিশিয়াল স্পেসে 10% রক্তরস এখানে জমা থাকে। এই 10% রক্তরস পরবর্তীতে লসিকা বা লিম্পে পরিণত হয়। বোঝা গেছে কীভাবে তৈরি হচ্ছে? মূলত আমাদের লসিকা আমাদের এখানে ক্যাপিলারি থেকে বা কোষিক জালিকা থেকে রক্তটা যখন কোষে আসে তখন 10% রক্তরস এই ইন্টারস্টিশিয়াল স্পেসে পড়ে যায়। এই 10% ইয়াটাকে আমরা পরবর্তীতে লসিকা হিসেবেই বলি। ঠিক আছে, এখানে বলা আছে সেটা যে পরিণত মানবদেহে কোষিক জালিকার প্রাচীর ভেদ করে 4 থেকে 8 লিটার তরল পদার্থ এবং রক্ত প্রোটিন চারপাশের টিস্যু কোষের ফাঁকে ফাঁকে লসিকা হিসেবে অবস্থান করে। লসিকাতন্ত্রের মাধ্যমে শুধু লসিকা নয়, রক্ত প্রোটিনও রক্তে ফিরে যায়। তাহলে আমাদের এই লসিকাটা তৈরি হয়ে পরবর্তীতে এটা একটা আলাদা তন্ত্র গঠন করে ফেলছে। মানে এখানে আমরা লিম্ফ নোড পড়ব, লিম্ফেটিক ভেসেল পড়ব। হ্যাঁ, এটা কিন্তু একদম পুরো একটা সার্কুলেট করে ফেলে। তাহলে 4 থেকে 8 লিটার, এই যে কোষিক জালিকার প্রাচীর ভেদ করে 4 থেকে 8 লিটার তরল পদার্থ রক্ত প্রোটিন চারপাশের টিস্যু কোষের ফাঁকে ফাঁকে লসিকা হিসেবে অবস্থান করে। কথা বুঝছো? আমি কিন্তু প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করছি যে কোষিক জালিকার প্রাচীর ভেদ করে যে কোষিক জালিকা থেকে যখন এখানে আসে তখন 4 থেকে 8 লিটার মানে ফুল বডিতে 4 থেকে 8 লিটার তরলপাত্র রক্ত প্রোটিন, এখানে রক্ত প্রোটিনও মিশে থাকে। চারপাশের টিস্যু কোষের ফাঁকে ফাঁকে, এই যে প্রত্যেকটা কোষের ফাঁকে ফাঁকে টিস্যু কোষের ফাঁকে ফাঁকে লসিকা হিসেবে অবস্থান করে। লসিকাতন্ত্রের মাধ্যমে শুধু লসিকা নয়, রক্ত প্রোটিনও রক্তে ফিরে আসে। রক্ত প্রোটিন এখানে যদি এভাবে যদি আমাদের এই যে লসিকাতন্ত্রের মাধ্যমে রক্ত প্রোটিনটা যদি এভাবে পুনরুদ্ধার না হতো আমাদের, তাহলে 24 ঘন্টার মধ্যে মানুষ মারা যেত। ঠিক আছে, এই ঘটনাটা যদি না ঘটতো। লসিকার উৎপত্তি, এই কথাটা আবার বলা হয়েছে এখানে। ধমনীর শাখা থেকে উৎপন্ন কৌশিক ধমনীতে মানে আর্টারিওল ধমনী হচ্ছে বড় বিষয়, আর কৈশিক ধমনী হলো একটু ছোট বিষয়। লাইক আর্টারিওল নদী, একটা হচ্ছে উপনদী। নদী মানে হলো অনেক বড়, আর উপনদী মানে হলো ছোট। দ্বীপ, উপদ্বীপ, হ্যাঁ, শাখা, উপশাখা। সো ধমনী মানে হলো আর্টারি, ধমনী বা কোষিক ধমনী মানে আর্টারিওল। হ্যাঁ, অনেক বড় ধমনী আস্তে আস্তে কোষিক ধমনীতে পরিণত হয়ে কোষিক জালিকার সাথে যুক্ত হয়। এর অধিকাংশ কোষিক শিরাতে প্রবাহিত হয়। এই যে কোষিক শিরা, এটা হচ্ছে কোষিক শিরা, এটা হচ্ছে কোষিক ধমনী। 10% মতো রক্তরস কোষিক জালিকা থেকে বেরিয়ে দেহকোষের চারদিকে ইন্টারস্টিশিয়াল তরল বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হিসেবে অবস্থান করে। এই যে কোষিক জালিকা থেকে বেরিয়ে যায়, বেরিয়ে ইন্টারস্টিশিয়াল স্পেস হিসেবে এখানে অবস্থান করে, ফ্লুইড হিসেবে এখানে অবস্থান করে। এই তরল লসিকা নালিকায় প্রবেশ করে লসিকায় পরিণত হয়। এই তরলটা আলটিমেটলি লসিকা নালিতে ঢুকে যায় এবং লসিকাতে পরিণত হয়। লসিকা উৎপাদনের এই প্রক্রিয়াকে লিম্ফোজেনেসিস বলা হয়। বলেছি জেনেসিস মানে হলো তৈরি করা, লসিকা যেহেতু তৈরি হচ্ছে মানে লিম্ফ, লসিকার বাংলা হচ্ছে লিম্ফ, তাহলে ইংরেজি হচ্ছে লিম্ফোজেনেসিস, লসিকা তৈরি হওয়া। বুঝতে পারছো এটা? না বুঝলে এগুলো আবার দেখে নিও। হ্যাঁ, বুঝে বুঝে পড়লে ভালো, আর কি ভালো মনে থাকে। আর যদি আপনি মুখস্থ করো বায়োলজি, বাট মুখস্থ করলেই তোমার পড়া হবে, কিন্তু বেশি দিন মনে রাখতে পারবে না, খুব ভালো করতে পারবে না, বাট পড়া হবে আর কি। এই বাট বুঝে বুঝে পড়লে অল্প সময় তুমি অনেক বেশি শিখতে পারবে, অনেক দিন মনে থাকবে, ভালো মনে থাকবে। লসিকার উপাদান, লসিকার মধ্যে 2 ধরনের উপাদান পাবো, একটা হচ্ছে কোষ উপাদান, একটা হচ্ছে কোষবিহীন উপাদান। তো কোষ উপাদানের মধ্যে কী কী পাবো? লিম্ফোসাইট, শ্বেতরক্তকণিকার উপাদান এটা, মনোসাইট ইত্যাদি পাবো। হ্যাঁ, সংখ্যাটাও বলা আছে। এরপর কোষবিহীন উপাদানের মধ্যে কী কী পাবো? প্রোটিন পাবো, লিপিড পাবো। লিপিড সাধারণত কাইলোমাইক্রন হিসেবে পাবো। কাইলোমাইক্রেশন হলো যেখানে আমাদের ট্রাইগ্লিসাইড, ফসফোলিপিড উপস্থিত থাকে, মানে অনেক বড় এটা কাইলোমাইক্রনটা, মন্ডের মতো আর কি। ট্রাইগ্লিসাইড এবং ফসফোলিপিড একসাথে হয়ে কাইলোমাইক্রনটা তৈরি করে। অভুক্ত অবস্থায় লসিকা ফ্যাটের পরিমাণ কম থাকে। চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। লসিকা দুধের মতো সাদা দেখায় তখন। এই ধরনের লসিকাকে কাইল বলা হয়। আমরা যখন চর্বিযুক্ত খাবার খাই, এই লসিকাটা তখন একদম ফ্যাটের পরিমাণ অনেক বেড়ে যায় লসিকাতে, ফলে এটা দুধের মতো সাদা হয়ে যায়, তখন এটাকে কাইল বলা হয়। খনিজ পদার্থ পাই, রেচন পদার্থ পাই, অন্যান্য বস্তুও পেয়ে থাকি। লসিকার কাজ কি একটু পড়ে নিই এটা। হ্যাঁ, এই যে প্রোটিন পরিবহন, স্নেহ পরিবহন, অক্সিজেন পুষ্টি পরিবহন, শোষণ, প্রতিরক্ষা, প্রতিরোধ, বেশ ভালো ভূমিকা আছে এটার। দেহরসের পুনর্বন্টন, টিস্যুর গাঠনিক অখণ্ডতা রক্ষণ, টিস্যু রসের নিষ্কাশন, কার্বন ডাইঅক্সাইডের বর্জ্যপাতন, দেখছো অনেকগুলো কাজ, কিন্তু অনেক অনেক। ঠিক আছে, তাহলে
লসিকা তন্ত্র, এই যে লসিকা আমাদের যে পড়তেছি এখানে লসিকার মধ্যে আমরা কি কি পাবো, লসিকা নালী পাবো, তারপর লসিকা গ্রন্থি পাবো। এই লসিকা নালী লসিকা গ্রন্থি মিলে আলটিমেটলি লসিকা তন্ত্র গঠন করছে। লসিকা তন্ত্রের মধ্যে কী কী পাচ্ছি, লসিকা নালী এবং লসিকা গ্রন্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্র, যে তন্ত্রের মাধ্যমে সমগ্র দেহে লসিকা রস প্রবাহিত হয় তাকে এই লসিকা তন্ত্র বলা হয়। তাহলে এটা দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয় এটাকে। কী কী পাবো এখানে লসিকা তন্ত্রের মধ্যে, লসিকা নালী পাবো এবং লসিকা গ্রন্থি পাবো। তাহলে লসিকা তন্ত্রের মধ্যে প্রধান অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে লসিকা নালী, একটা হচ্ছে লসিকা গ্রন্থি। লসিকা নালীর মধ্যে কী কী পাচ্ছি, লসিকা নালীর মধ্যে একটা হচ্ছে অন্তর্মুখী লসিকা নালী, একটা হচ্ছে বহির্মুখী লসিকা নালী। মেইনলি আমরা পড়ি এটা, একটা হচ্ছে ডান লসিকা নালী, একটা হচ্ছে তোরাসিক লসিকা নালী। হ্যাঁ, আমি খুব সহজে বুঝাই দিচ্ছি, এগুলো তোমরা মনের মুখস্থ করতে গেলে মানে ঝামেলা, মুখস্থ থাকে না আসলে এগুলো। যেভাবে বলতেছি এভাবে মনে রাখবা। ডান লসিকা নালী কোনটা, বাম লসিকা নালী বা তোরাসিক লসিকা নালী কোনটা, খেয়াল করো। এটা যদি একটা মানুষ হয়, এই যে এটা যদি একজন মানুষ হয়, মানুষের এই জায়গায় কী থাকে, ডায়াফ্রাম থাকে না, ডায়াফ্রাম থাকে তাই না। এই ডায়াফ্রামের উপরের অংশ কি, বক্ষ গহ্বর, thoracic ক্যাভিটি। ওকে, বক্ষ বুক। তাহলে এই বুকের উপরে হিসাব করো, আমরা এই পাশে একবার ভাগ করলাম, দেখো এইখানে ভাগ করলাম, এবং আমি ঠিক ডান বামে একবার ভাগ করলাম। আবার বলতেছি, এগুলো যদি তুমি মুখস্থ করতে যাও মনে থাকবে না, সো যেভাবে বলতেছি শর্টকাট ওইভাবে করে মনে রাখার চেষ্টা করো। আমি এই যে এটা হচ্ছে ডান, এটা হচ্ছে যে বাম ধরো, বা এটা হচ্ছে যে বাম, যেহেতু ছবিতে দেখতেছি এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। এই যে আমি এটাকে সহজভাবেই ধরি, ডান বাম। আমাদের এটা হচ্ছে তোমার মধ্যসদা বা ডায়াফ্রাম ধরো, মধ্যসদার উপরে হচ্ছে যে বক্ষগহ্বর, বক্ষগহ্বরের উপরে ডান দিকে যা আছে, এক কথায় বক্ষগহ্বরের উপরে ডান দিকে যা আছে সব জায়গায় ডান লসিকা নালী, ডান লসিকা নালী সাপ্লাই করবে। বাকি যে এরিয়াটা আমি দাগাই নাই সব এরিয়াতে তোরাসিক লসিকা নালী। তার মানে হলো ডায়াফ্রামের নিচে, ডায়াফ্রামের নিচে ডান বাম দুটাই তোরাসিক লসিকা নালী, এগুলো যাতে ভুল না করো। মানে ডান লসিকা নালী বলতে আমি এই জন্য আঁকছি, তোমরা মনে করো ডান লসিকা নালী মানে পুরো ডান পাশ পুরোটাই না, ডান লসিকা নালী শুধু উপরের ডান পাশটা, মানে হলো আমাদের যে ডায়াফ্রামের উপরের ডান পাশটা শুধু ডান লসিকা নালী, আর বাকি সব এরিয়া বাম তোরাসিক লসিকা নালী। বুঝছো, এখানে আঁকাই আছে। হ্যাঁ, এই যে অংশটা আমি গোল্লা দিছি ওই অংশটা ডান লসিকা নালী, বাকি সব এরিয়া হচ্ছে বাম লসিকা নালী। তাহলে মিলাও এবার, বইয়ের সাথে মিলে কিনা। ডান লসিকা নালীর মধ্যে তাহলে কি পড়ছে দেখো, এই যে মাথার ডান দিক, গলার ডান দিক, ডান হাত, এই অংশগুলো পড়ছে। মাথা গলার ডান দিক, ডান বাহু, বক্ষ অঞ্চল, ডান দিকে অবস্থিত লসিকা নালী হলো বক্ষ অঞ্চল, মানে বুঝছো বুক, বুকি অঞ্চলের ডান দিক, বুকের ডান দিক মিলে ডান লসিকা নালী গঠন করে। এটি ডান সাবক্লেভিয়ান শিরা এবং ডান অন্তঃযুগ্ল শিরা সংযোগস্থলে গঠন করে। এগুলো তোমরা বুঝবা না, এগুলা তোমাদের আসলে শিরাগুলোর নাম বলতেছে আর কি। হ্যাঁ, ডান সাবক্লেভিয়ান শিরা এবং ডান অন্তঃযুগ্ল শিরা সংযোগস্থলে এরা গঠন করে। তোরাসিক লসিকা নালীতে বুঝছো এখন বাম দিকে যা আছে, এই যে বাম দিকের পুরাটা এবং নিচের ডান দিকেরটা সহ, এই যে দেহের নিম্নাংশ, নিম্নাংশ মানে এখানে বাম ডান বলে নাই, তার মানে বাম নিম্নাংশ প্লাস ডান নিম্নাংশ। হ্যাঁ, এখান থেকে বোঝা যাচ্ছে নিম্নাংশ মানে বাম প্লাস ডান, আর বাম দিকের লসিকা নালীগুলা এবং এই যে বাম দিকের আমাদের উপরের বাম দিকে সব তোরাসিক লসিকা নালী গঠন করে। তাহলে বুঝছো পুরো নিম্নাংশ জুড়ে, এই যে পুরো নিম্নাংশ জুড়ে, পুরো নিম্নাংশ জুড়ে একদম পাটা যা আছে সব, পুরো নিম্নাংশ এবং পুরো বাম পাশ সব হলো তোরাসিক লসিকা নালী। ঠিক আছে, পুরো নিম্নাংশ এবং বাম পাশ। এটি বাম সাবক্লেভিয়ান বাম অন্তঃযুগ্লের সঙ্গে সংযুক্ত হচ্ছে। নালী অভ্যন্তরে লসিকা নালীকে ল্যাকটিয়াল বলা হয়, এবং লসিকা নালীতে শিরার অনুরূপ কপাটিকা থাকে। তাহলে এখানে কপাটিকা থাকে, তবে সংখ্যায় বেশি, অনেক বেশি থাকে। লসিকা শুধু একদিকে প্রবাহিত হয়, চলন এবং শ্বসনের সময় কঙ্কাল পেশি সংকোচনে লসিকা নালী তত্ত্ব ধীরে প্রবাহিত হয়। লসিকা নালীতে ক্ষুদ্র ক্ষুদ্র থাকে, যার মধ্যে ব্যাকটেরিয়া কোষের ধ্বংসাবশেষ প্রবেশ করে। এগুলো একটু রিডিং দিবা। এখন আমরা পড়ব মূলত লসিকা গ্রন্থি বা লিম্ফ নোডস। লসিকা গ্রন্থি কোথায় থাকে, কি কি। টোটাল 5 ধরনের লসিকা গ্রন্থি আমরা পড়াশোনা করি। একটা হচ্ছে যে লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ডের মধ্যে আমরা প্রথমে পাই লিম্ফ নোড, একটা হচ্ছে টনসিল, একটা হচ্ছে ফ্লিহা, একটা হচ্ছে থাইমাস, একটা হচ্ছে লাল অস্থিমজ্জা।
লিম্ফ নোড কি? লিম্ফ নোড হচ্ছে লসিকা বাহিকায় অবস্থিত ক্যাপসুলের মতো অংশ। এই যে অনেক সময় ডাক্তারের কাছে গেলে দেখবা যে এখানে এখানে হাত দিচ্ছে, এই যে এখানে হাত দিচ্ছে বুকের এখানে হাত দিয়ে কী যেন তারা ধরতে চায়, এখানে হাত দেয়, এখানে যদিও দেয় না যেহেতু এটা আমাদের প্রাইভেট পার্ট। এখানে দেখলে তুমি যখন নিজে অসুস্থ হবা তখন এখানে একটু হাত দিয়ে দেখিও, দেখবে যে এখানে ফোলা 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 কিছু একটা বাজতেছে হাতে। এখনই তুমি টাচ করতে পারো যদি ইয়া থাকে। এই যে এখানে ডট ডট ডটের মতো যেগুলো আছে সবগুলো ফুলে যাবে, তখন তখন স্পষ্ট এগুলো হাতে ধরা যায়। সেমভাবে এগুলোতেও এখনই ধরতে পারো হাতে, এই যেগুলো ধরতে পারবে হাতে, এগুলো সব হচ্ছে লিম্ফ নোড। হ্যাঁ, এগুলো যখন আমরা অসুস্থ হই তখন এগুলো সাইজ আরও বড় হয়ে যায়, তখন এগুলো খুব সহজে ধরা যায়। তো ডাক্তাররা এগুলো দেখে বুঝতে পারে যে তোমার বডিতে ফরেন বডি বা কোনো রকম ফরেন বডি আক্রমণ করছে কিনা। যদি আক্রমণ করে থাকে তাহলে এগুলো বড় হয়ে যায় শ্বেত রক্তকণিকা বেশি থাকার কারণে। তাহলে এগুলো ক্যাপসুলের মতো অংশ। এগুলো শ্বেত রক্তকণিকা বিশেষ করে ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট দ্বারা পূর্ণ থাকে। লসিকা থেকে অণুজীব বহিরাগত পদার্থ অপসারণ করে এবং লসিকা যখন রক্ত সংবন্ধতে ফিরে আসে তখন লিম্ফ নোডে পরিচিত হয়। নোডগুলো যখন লসিকা পরিষ্কারে সক্রিয় হয় তাহলে এগুলোর কাজ কি? ওই যে লসিকা পরিষ্কার করা। ভিতরে শ্বেত রক্তকণিকা অনেক বেড়ে যায় তখন লিম্ফ নোড নিজেও ফুলে যায়, মানে এরা যখন ইয়া হয় আর কি। মানবদেহে স্বাভাবিকভাবে 400 থেকে 700টা লিম্ফ নোড পাওয়া যায়। টনসিল, কয় ধরনের টনসিল পাই? 3 ধরনের, প্যালাটাইন, অ্যাডেনয়েড, লিঙ্গুয়াল। হ্যাঁ, আমরা সাধারণত টনসিল বলতে প্যালাটাইন টনসিলকে বুঝে থাকি, যেটা আমরা স্বাভাবিক বা হা করলে দেখতে পাই। মুখগহ্বরের পিছনে গলার প্রান্তে, এখানে ছবিটার কথা, এই যে মুখগহ্বরের পিছনে গলার প্রান্তে কাউসারের বোনের এটা কেটে ফেলছে আর কি, এই টনসিলটা কেটে ফেলছে। তাহলে এটা হচ্ছে নর্মাল স্বাভাবিক। এটা হচ্ছে টনসিলাইটিস, মানে যখন এই যে ওর মনে হয় কাউসারের বোনের নাইমার বারবার টনসিলাইটিস হচ্ছিল। হ্যাঁ, বারবার টনসিলটা প্রদাহ মানে হচ্ছে সংক্রমিত হয়ে যাচ্ছিল, এই জন্য টনসিলেক্টমি, এই যে টনসিলেক্টমি করছে। টনসিলেক্টমি মানে হলো টনসিলটা পুরোপুরি কেটে বাদ দিয়ে দেওয়া। তাহলে এটা সংক্রমণের কোনো চান্স নাই, যদিও এটা এখন নিরুৎসাহিত করা হয় কারণ এটার যথেষ্ট ভূমিকা আছে আমাদের বডিতে। তাহলে আক্রান্ত টনসিল, তাহলে এই প্যালাটাইন টনসিলকে বুঝি মুখগহ্বরের পিছনে গলার প্রান্তে দুই পাশে উদ্গত একটি করে ডিম্বাকার কোমল টিস্যু নির্মিত ছোট ছোট গর্তযুক্ত ফ্যাকাশে লালচে বর্ণের মিউকাস। হা করলে দেখবে আয়নার সামনে গিয়ে হা করো, তোমার টনসিল তুমি দেখতে পাবা। অনেক সময় অণুজীব যেমন ভাইরাস ব্যাকটেরিয়া দমন করতে গিয়ে টনসিল নিজে আক্রান্ত হয় এবং অতিরিক্ত ময়লা ছিদ্রগুলো বন্ধ হয়ে গেলে টনসিল প্রদাহ সৃষ্টি হয়, তখন এটাকে টনসিলাইটিস বলে থাকি। টনসিলের কাজ হচ্ছে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে লসিকা প্রবেশিত বিভিন্ন অণুজীব ধ্বংস করে শ্বসনের তন্ত্রকে সুরক্ষা দেয়। যেহেতু এখান থেকে তোমার বাতাস যাবে, এদিক দিয়ে তোমার বাতাস যাবে, বাতাসটা কোথায় যাবে? ফুসফুসে না? তাহলে ফুসফুসে যাওয়ার সময় যে বাতাসটা যাবে, এই বাতাসটাকে মানে তোমার পরিশুদ্ধ করে কে? এই টনসিল। এখানে যদি কোনো জীবাণু থাকে এটাকে সে ফাইট করতে পারে। দ্বিতীয়টা আর কাকে বলতেছে? শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্র মানে এদিক দিয়ে তুমি খাবার খাবা, এদের খাবার খাওয়ার সময় এখানে রোগ জীবাণু থাকলে এগুলো সে অ্যাটাক করতে পারবে, করতে পারবে। এই জন্য মোটামুটি এটা গুরুত্বপূর্ণ। কোনো মানুষ, বিশেষ করে অনেক শিশু ঘন ঘন টনসিলাইটিস আক্রান্ত হয়। ঝামেলামুক্ত হওয়ার জন্য ব্যক্তি বা অভিভাবকরা অপারেশনের মাধ্যমে টনসিল অপসারণকে সঠিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করেন। অপারেশন করে টনসিল অপসারণকে টনসিলেক্টমি বলা হয়। এটা পরীক্ষা আসে। দেহের প্রতিরক্ষায় টনসিলের ভূমিকা উপলব্ধির পর বর্তমানে এই প্রক্রিয়া যথেষ্ট কমেছে, মানে এটা উচিত না। হ্যাঁ, ফ্লিহা বা স্প্লিন, এখান থেকে আহামরি কিছু পড়তে হবে না। ফ্লিহা এগুলো পড়বা। কোথায় থাকে? এটা আমাদের এই যে পাকস্থলীর পিছনে উদরীয় গহ্বরের ঊর্ধ্ব পাশে বাঁকা, ঊর্ধ্ব বা পাশে মধ্যসজ্জার ঠিক নিচে হালকা বেগুনি রঙের একটি ডিম্বাকার অঙ্গ ফ্লিহা। এখানে মূলত এক কথায় ফ্লিহাকে রক্তের রিজার্ভার বলা হয়। কেন রিজার্ভার বলা হয়? কারণ 300 ml মতো রক্ত সে জমা রাখে, যদি খুব অল্প তারপরেও সে জমা রাখতেছে, তো এই জন্য আমরা এটাকে ব্লাড রিজার্ভার বলে থাকি। লোহিত রক্তকণিকা ফ্লিহা ধ্বংসপ্রাপ্ত হবে, লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়, মানে লোহিত রক্তকণিকাগুলো এখানে এসে ধ্বংস হয়ে যায় ফ্লিহাতে এসে, এই জন্য এটাকে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। এরপরে থাইমাস বক্ষগহ্বরের শ্বাসনালী উরুফলকের মাঝখানে, উরুফলক মানে স্টার্নাম, এই যে এইখানে থাকে ঠিক। পিরামিড আকৃতির নরম দ্বিখণ্ডিত থাইমাস। এই থাইমাস থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়, থাইমোসিন এবং থাইমোপয়েটিন। এগুলো লিম্ফ নোডে লিম্ফোসাইটের পরিপক্কতা নিয়ন্ত্রণ করে। বয়সন্ধিকালে এটি ক্রমশ ফ্যাটি টিস্যুতে পরিণত হয় এবং অদৃশ্য হয়ে যায়। মানে আমরা যখন আস্তে আস্তে বড় হই এই থাইমাসটা অদৃশ্য হয়ে যায়, এগুলো আর থাকে না। এখান থেকে মূলত আমরা থাইমাস থেকে টি কোষ পাই, টি লিম্ফোসাইট বলি এটাকে। এসব কোষ থাইমাস থেকে সারা দেহে বণ্টিত হয়ে অবশ্যই লিম্ফ নোডে স্থায়ী হয় এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্বেতরক্তকণিকা পুঞ্জ, যা সহজাত এবং অর্জিত অনাক্রম্যতায় সমন্বয় ঘটিয়ে দায়িত্ব পালন করে। বহিরাগত যে কোনো জীবাণু শনাক্তকরণে বিনাশে তাৎক্ষণিক বিভিন্ন প্রতিরোধী কোষে পরিণত হয়ে নানা কৌশলে দেহকে সুস্থ রাখে। হ্যাঁ, লাল অস্থিমজ্জা, এগুলো রিডিং পড়বে, অতটা গুরুত্বপূর্ণ না। লসিকা সংবহন, এগুলো একবার রিডিং দিও, অতটা গুরুত্বপূর্ণ না, এই জন্য আমি পড়াচ্ছি না। একবার রিডিং দিতে পারো তোমরা কীভাবে লসিকাটা, এই যে
খুব সহজ বিষয়। ফার্স্টে আমাদের শিরা, এটা হচ্ছে ধমনী। তাহলে শিরা ধমনী থেকে আলটিমেটলি লসিকাটা আমাদের এখানে তোমার লসিকা ঝালক থেকে এই যে লসিকাটা ঢুকতেছে, এই যে ঢুকতেছে লিম নোডে চলে গেলো, এইগুলো লিম নোডে গেলো, লসিকা নালিতে গেলো, আবার শিরাতে ফেরত আসলো। হ্যাঁ, এভাবে করে চলে আর কি। এটা হচ্ছে সার্কুলেশন। এখানে এটা তোমার রিডিং আকারে বলছে, মূলত চিত্রটা দেখলে বোঝা যাচ্ছে। ওকে, আমরা নেক্সট দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে অন্যতম রক্তবাহিকা তো মোটামুটি আছে, এরপরে মূলত হার্টে ঢুকবো আর কি, হৃৎপিণ্ডে ঢুকবো। ঠিক আছে, হৃৎপিণ্ডের মধ্যে ঢুকবো। ওকে, ভালো মতো পড়ি।